নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই যে নার্সিং এক্সপিরিয়েন্স, সেটা বিএসসি হোক বা জিএনএম, সেটা ঠিক কবে থেকে কাউন্ট হয় এবং কিভাবে কাউন্ট হয়। তো কাউন্ট হওয়ার আগে আমি একটা কথা বলি যে এখন যেরকমভাবে নার্সিংয়ের পরিস্থিতি চলছে সেই হিসেবে কিন্তু আমাদের এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু খুব একটা ভীষণ ভালো ব্যাপার। এটা কিন্তু একটা দারুণ জায়গায় একটা ক্যান্ডিডেটকে নিয়ে যেতে পারে। তো এইটা সব জায়গাতেই ম্যাটার করে যে তার এক্সপিরিয়েন্সটা কত আছে বা তার এক্সপিরিয়েন্সে কিছু নলেজ আছে কিনা। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে যে ফাইনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে, নাকি পাস আউট করার পর থেকে, নাকি প্রভিশনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়। তো এই ভিডিওটা মেনলি যারা 2022, 2023 এবং 2024 সালে পাস আউট করেছে, বিশেষ করে তাদের জন্যই বানানো। কারণ এই 3টে বছর কিন্তু একদমই নার্সিং রিক্রুটমেন্ট হয়নি। অতএব প্রায় প্রত্যেকেই কিন্তু বাড়ির মধ্যে বসে আছে এবং একটা ফ্রাস্ট্রেশনের শিকার হচ্ছে। তো সেই কারণেই তাদেরকে জাস্ট একটু আশার আলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, 3 বছর যেহেতু নার্সিং কোনো রিক্রুটমেন্ট হয়নি, সেহেতু সামনে একটা হিউজ চান্স আছে নার্সিং রিক্রুটমেন্ট হওয়ার। তো সেই হিসেবে যদি আমরা এক্সপিরিয়েন্সটাকে দেখতে চাই, তাহলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা জায়গা করে নিচ্ছে। তো 2022 সালে যারা পাস আউট করেছে, হিসেব মতো যদি এখন কাউন্ট করতে চাই, তাহলে এটা কিন্তু 2025 সাল। তাহলে সেই হিসেবে 2022 সালে পাস আউট ক্যান্ডিডেটদের কিন্তু যারা যারা প্রাইভেট হসপিটালে 2022 বা 23 সালে ঢুকতে পেরেছিলে, তারা কিন্তু 2023-24 2 বছর অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছে। 2022 সালে যারা পাস আউট তারা কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স করে ফেলেছে, সাথে সাথে আরো 6 মাস, প্রায় 1.5 বছর কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর 2024 সালে যারা পাস আউট করেছে তারা এখনো ভেবেই উঠতে পারছে না যে আমরা কি কোথাও জয়েন করব, আমাদের কি কোথাও জয়েন করা উচিত, কোথাও কি ডাকবে, আমাদেরকে কি নেবে, কল কি আসবে, এই ভেবেই কিন্তু তারা ঠিক কোথায় কি করবে এখনো পর্যন্ত কোনো ডিসিশনই নিতে পারছে না। তো এই ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো দেখো, আজকে আমি যেটা বলছি যে এই যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, এটা সাপোজ একজন ক্যান্ডিডেট 2023 সালে পাস আউট হয়েছে। তো সেই ক্যান্ডিডেটটি 2023 সাল থেকে যদি কোনো প্রাইভেট নার্সিং হোমে জয়েন করেছে, তাহলে তার কিন্তু একটা চান্স আছে যে 2023 সাল থেকেই এই নার্সিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হওয়া। কারণ আমি বলছি যে অনেকে কি করে, একটা হসপিটালে 6 মাস করে, আরেকটা হসপিটালে 6 মাস করে। এরপরে অনেকে জিজ্ঞাসা করবে যে দিদি, আমি এই হসপিটালে 6 মাস করেছিলাম, এই হসপিটালে 6 মাস করেছিলাম, তাহলে টোটাল তো আমার 1 বছর হয়ে গেল। তাহলে সেই 1 বছর কি আমার কাউন্ট হবে? মানে যখন গ্রেড 2 বার হবে তখন কি কাউন্ট হবে? তো আমি একটা কথা বলি যে 6 মাস 6 মাস এরকমভাবে হলেও এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়। বেসিক্যালি এই এক্সপিরিয়েন্সটা কিন্তু যখন তুমি পরীক্ষা দিতে যাবে কোথাও তখন কাউন্ট হয়, কিন্তু গ্রেড 2-র ক্ষেত্রে কাউন্ট হলে হতেও পারে, মানে এটা হয় আর কি, মেনলি হয়। তো এই 6 মাস 6 মাস এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, তাই 6 মাস এক্সপিরিয়েন্সটাকে কেউ ফেলনা হিসেবে দেখবে না। তো এই 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা জানো যে 1 বছরে হচ্ছে 2 নাম্বার পাওয়া যায়। তো সেই 2 নাম্বারটার জন্য প্রচণ্ড পরিশ্রমও করতে হয়। তাই পাস আউট করার পর থেকে যেসব ক্যান্ডিডেটরা ভাবছো যে এখনো পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন পাইনি, আমরা কি কোথাও জয়েন করব, তো আমার কাছে একটা সাজেশন আছে, কোথাও যদি পেয়ে থাকো তাহলে জয়েন করে যেও, কারণ সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু গ্রেড 2-র ক্ষেত্রে কাজে লাগবে। 2 নাম্বার হচ্ছে যে প্রভিশনাল রেজিস্ট্রেশন। প্রভিশনাল রেজিস্ট্রেশন বা পাস আউট, এইগুলোর মধ্যে কোনো মানে কোনো প্রভাব থাকে না। পাস আউট করার পর থেকে তুমি চাইলে জয়েন করতে পারো, অথবা প্রভিশনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেও তুমি চাইলে জয়েন করতে পারো, ব্যাপারটা একই দাঁড়ায়। পাস আউটের পর থেকেও কিন্তু সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকে। মানে পাস আউট করার পর থেকে কিন্তু তুমি যে নার্সিংহোমে ঢুকবে, সেই নার্সিংহোম থেকে কিন্তু তোমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে। এবার একজন দিদি যে 2022 সালে চাকরি পেয়েছিল, তারও ঠিক এরকম একটা অবস্থা হয়েছিল যে 2020 সাল থেকে সে একটা প্রাইভেট হসপিটালে করছিল। তো 2020 থেকে 2021 সাল, সেটা পাস আউট হওয়ার পর থেকে তার কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয়েছিল। সে নিজেই জানিয়েছে যে হ্যাঁ, মনে হয় আমাকে এক্সপিরিয়েন্সে 1 নাম্বার দিয়েছে, না হলে এতটা নাম্বার আমি পেতাম না। তাহলে পাস আউট করার পর থেকেও এক্সপিরিয়েন্স কাউন্ট হতে পারে, প্রভিশনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেও কাউন্ট হয়, আর
ফাইনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে তো কোনো গল্পই নেই, ওখান থেকে তো কাউন্ট হবেই। এবার 6 মাস যে ব্যাপারটা আমি বললাম, যে কোনো জায়গায় হয়তো 6 মাস করেছো, কোনো জায়গায় হয়তো 6 মাস করেছো, তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হওয়ার চান্স বেশি, মানে এক্ষেত্রে কোনো ইয়ে নেই। কিন্তু দেখো, 6 মাস একটা জায়গাতে তুমি যখন কাজ করছো, তখন কিন্তু 6 মাস করার পরেই তোমাকে এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবে না, আরও হয়তো 1 মাস 2 মাস করার পর তুমি চাইতে পারবে যে আমি 6 মাসের এক্সপিরিয়েন্সটা নেব। সেই তুলনায় যদি তুমি কোনো একটা জায়গাতে মানে 1 বছরের জন্য তুমি যদি এক্সপিরিয়েন্সটা করে নাও, তাহলে আমার মনে হয় সেটা বেটার। কারণ তুমি একবারে 1 বছর করে নিলে, 1 বছর 1-2 মাস হয়তো তুমি করলে, দেন তুমি 1 বছরের এক্সপিরিয়েন্সটা চাইলে তোমাকে এক্সপিরিয়েন্সটা ওরা দিয়ে দেবে। কিন্তু প্রথম প্রথম কোনো একটা জায়গাতে 6 মাস করলে, 6 মাস করার পর তুমি সেখানে যদি এক্সপিরিয়েন্স চাইতেও যাও, তাহলেও সেটা ওরা ভালো চোখে দেখবে না। আবার কেউ কেউ হয়তো চেনা পরিচিত থাকলে এক্সপিরিয়েন্সটা দিয়েও দেয়। তাই সম্পূর্ণ সেটা সেই হসপিটালের উপর ডিপেন্ড করছে যে সে তোমাকে কিভাবে এক্সপিরিয়েন্সটা দেবে। তবে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটাকে যেভাবেই হোক সেটা কিন্তু কালেক্ট করে নেওয়া, কারণ এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ফিউচারে তোমাদের অনেক কাজে লাগবে। তাছাড়া তোমরা তো জানোই যে এইমস নার্সিং যেখানে থাকে নরসেট, সেখানে কিন্তু মানে জিএনএম ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 2 বছর কিন্তু এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে। আবার ইএসআইসি এসিকেও কিন্তু এখন 1 বছর করেছে। একটা বছরে একমাত্র বার করেছিল যেখানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগেনি, ফ্রেশার্সরাও দিতে পেরেছিল। কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে যে 1 বছর করে কিন্তু ইএসআইসি এসিকেও কিন্তু 1 বছর করে লাগছে। আর রইল বাকি সিএচওর কথা। সিএচওর ক্ষেত্রে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি আমি সিএচও পরীক্ষা দিতে চাই, তো জিএনএম এর কি কোনো এক্সপিরিয়েন্স লাগবে সিএচওর জন্য? তো দেখো, সিএচওর জন্য কিন্তু জিএনএম এর থেকে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগে না, মানে কোনো প্রাইভেট হসপিটালের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগে না। যারা এটা জানো যে এক্সপিরিয়েন্স লাগে, এটা ভুল। সিএচও পরীক্ষা এমনিতে জিএনএম পাস আউট করলে, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন যদি তোমার হাতে থাকে, তাহলে কিন্তু তুমি এই সিএচওটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও বা বিএসসি নার্সিং যেটা, সেই বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও কিন্তু সেম, পাস আউট করার পর থেকে কোনো একটা জায়গায় জয়েন করলে সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা ধরা হয়। তো এইমস নার্সিং এর ক্ষেত্রে তো আমি বলেই দিলাম যে 2 বছর কিন্তু মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। আর সিএচওর ক্ষেত্রে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার নেই, ওটা এমনিতে পরীক্ষা দিলেই হবে। পরীক্ষা দেওয়ার পর তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তারপর তুমি চাকরি পাবে। তো পেলে পাবে, না পেলে না পাবে, সেটা পরের গল্প। তো আরেকটা জিনিস হচ্ছে আরআরবি। তো আরআরবির ক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওই পাস আউট বা ফাইনাল রেজিস্ট্রেশন, প্রভিশনাল রেজিস্ট্রেশনের কোনো গল্প থাকছে না। এখানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আরআরবিতে কাউন্ট হয় না। তবে হ্যাঁ, কোনো একটা জায়গাতে যখন তুমি ভাইভা দিতে যাবে বা কোনো একটা জায়গাতে তুমি যখন ইন্টারভিউতে বসবে, ফেস করবে স্যার ম্যাডামদের সামনে, তো তখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে, তো তখন যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি 4 মাস করেছিলাম বা 3 মাস করেছিলাম। সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি করে থাকো তবেই বলবে। তারপর ওরা সেই জায়গা রিলেটেড তোমাকে কিছু কোশ্চেন করতে থাকবে, যেটা জেনারেলি হয়ে থাকে যে কোনো জায়গাতেই, যে কোথায় করেছো, আগে কোথায় করেছিলে, কি এক্সপিরিয়েন্স আছে, এইগুলো তো জিজ্ঞাসা করে ইন্টারভিউতে। তাহলে এই রিলেটেড জিনিসগুলো শুধুমাত্র নাম্বার পাওয়ার ক্ষেত্রে না, ইন্টারভিউর জন্যও কাজে লাগে, ওরালে বা ভাইভাতে। তো কিছু কিছু পরীক্ষা আছে যেগুলোতে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হয়, আবার এই আরআরবি এবং সিএচও এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্টের দরকার নেই। আর গ্রেড 2-র ক্ষেত্রে বলি, গ্রেড 2-র ক্ষেত্রে পাস আউট করার পর থেকে হলেও কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা ভাবছো যে রেজিস্ট্রেশন দেওয়া হোক, তারপর আমরা রেজিস্ট্রেশন দিলে তারপর আমরা সেখানে যে মানে জয়েন করব, সেটা কিন্তু ভুল ভাবনা একদমই। যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা প্রাইভেট নার্সিং হোমে বা যেখানে পাচ্ছ সেখানে জয়েন করে যাও। আর মেনলি দেখবে পেডে লেখা থাকে কোনো একটা, যখন কোনো একটা নোটিশ বার হয় কোনো পরীক্ষার জন্য, যে এত বেডেড হসপিটাল, মিনিমাম 50 বেডেড হসপিটাল কিন্তু এটা উল্লেখ করাই থাকে। তাই যে কোনো জায়গাতে যাওয়ার আগে একবার ভেবে যাবে। গ্রেড 2-র ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো মানে বেডের কোনো রকম কিছু উল্লেখ করা থাকে না, কিন্তু যখন তুমি সেন্ট্রালের এক্সামগুলো দিতে যাবে তখন কিন্তু মিনিমাম 50 বেডেড ওরা চায়। 50 বেডেড হসপিটালে প্রথমে ট্রাই করবে, তারপর যদি সেটা না পাওয়া যায় তখন তোমরা ওই মিনিমাম 20 বেড বা 30 বেড এরকম করে অনেক হসপিটাল নার্সিংহোম আছে, সেখানে তোমরা
চাইলে জয়েন করতে পারো। মেন হচ্ছে কিভাবে তোমরা এক্সপিরিয়েন্স পাবে, সেটা প্রাইভেট নার্সিং হোম থেকে হতে পারে মেনলি। আর তাছাড়াও যদি কেউ এনইউএইচএম বা সিএইচও এগুলো করে, সেখান থেকেও কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হয় না যে নয়। এনইউএইচএম এবং সিএইচওতে কিন্তু কোনো বেড নেই, কিন্তু আমাদের যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের থেকে, তাই সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হওয়ার গল্প একটা আছে। নাহলে কিন্তু কোনো সিএইচও বা কোনো এনইউএইচএম স্টাফেই তারা ফিউচারে কিন্তু গ্রো করতে পারবে না। অতএব এটা নিয়ে কেউ ভেবে বসে থেকো না যে সিএইচও করলে বা এনইউএইচএম করলে গ্রেড 2 ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, এরকম কোনো গল্প নেই। যে যেখানে আছো সেখানেই থাকো এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করো, কারণ ওই 2 নাম্বারটাই কিন্তু 2000 মানুষের 2000 মানুষকে পিছিয়ে দিতে পারে। 2 নাম্বার কিন্তু অনেক নাম্বার, ঠিক আছে? তাই যারা ভাবছো যে আমাদের তো একাডেমিক্স মার্কস খুবই কম আছে, তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করার চেষ্টা করো। এক্সপিরিয়েন্সটা যত বাড়বে তত কিন্তু তোমার চাকরি পাওয়ার যে গ্রো সেটা কিন্তু আরও এগিয়ে যাবে। 2, 4, 6, 8 এরকম করে কিন্তু এগিয়ে যাবে, তাড়াতাড়ি তুমি চাকরিটাও পাবে। আর সব সময় কিন্তু যাদের এক্সপিরিয়েন্সড যারা, তাদেরকে কিন্তু নেওয়ার চেষ্টা করে, সেটা বেঙ্গালুরু হোক বা আদার স্টেট হোক। যদি তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাদেরকে কিন্তু প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়, যাদের এক্সপিরিয়েন্স আছে। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদেরকে প্রায়োরিটি ভালোই দেওয়া হয়, কিন্তু তাদের একাডেমিক্স মার্কসটাকে ক্যালকুলেশনটা বেশি করা হয়। কিন্তু এরকম অনেক দেখা গেছে যে অন্যান্য স্টেটের আছে বা ওয়েস্ট বেঙ্গলের আছে, কিন্তু 2-3 বছর চাকরি পায়নি, 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, মানে সেখানে কিন্তু 6 নাম্বার পাচ্ছে। সাথে সাথে যখন ওরা দেখে যে 2-3 বছরের এক্সপিরিয়েন্সটা আছে, সেই রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করে সেখান থেকে, যে কোন ওয়ার্ডে করেছিলে, কি কাজ করতে, সেখানে যখন তুমি বলতে পারবে না, তখন ওরা তোমাকে কিন্তু ইন্টারভিউতে মার্কসটাও ভালো দেয়। তো সবাইকেই বলছি, অবশ্যই তোমরা যে যেখানে আছো সেই জায়গাতে তোমরা কন্টিনিউ করো, এবং যারা এখনো পর্যন্ত কোনো প্রাইভেট নার্সিংহোমে জয়েন করোনি, তারা কিন্তু চাইলে জয়েন করতে পারো। যাদের একাডেমিক্স মার্কস কম আছে, আমি তাদের ক্ষেত্রেই বলছি। যাদের একাডেমিক্স মার্কস ভালো আছে, তারা বাড়িতে বসে অন্যান্য কোনো কিছুর জন্য, যেমন আরআরবি, এইমস, এগুলোর জন্য, এইমস তো হবে না, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, মেন আরআরবি এবং সিএইচও, এই দুটো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন বাড়িতেই নিতে পারো। তাছাড়া তোমরা চাইলে ইউটিউবের ক্লাস দেখে সেখান থেকেও পড়াশুনো করতে পারো, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা করতে পারো। তবে এক্সপিরিয়েন্স হচ্ছে একটা মেন জিনিস, যেটা যদি তোমরা গ্যাদার করে রাখো, ভবিষ্যতে তোমাদের ক্ষেত্রে এগোতে অনেকটা কিন্তু সাহায্য করবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।